দেশপ্রেম কখনোই কোনো জিনিস বাধ্যতামূলক হয় না। কোনো বিজেপি নেতা গুগল খুলে বা মোবাইল না খুলে সে বলতে পারবে না, গান করতে পারবে না। স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের গান, ত্যাগের গান ফাঁসির মঞ্চে গেয়ে ওঠার কথা ছিল, তখন গায়নি। এখন ওরা ডিউ স্লিপ পার করছে। দেশের মানুষের বিরোধিতা করে আর কখনো দেশকে ভালোবাসা যায় না। বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো ওদের ৭৭ না ৭৮ জন এমপি ছিল, তাদের একজন যদি বন্দে মাতরম গিয়ে শোনায় আমি পদত্যাগ করবো এখানে। এবং তার 2 মিনিট সব চুপ, কেউ কোনো কথা বলেনি। তারপর আমি বলেছিলাম আমি গিয়ে শোনাবো, কিন্তু বলুক ওদের মধ্যে কে পদত্যাগ করবে। কেউ রাজি হয়নি। সরকারের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। গরমকালে রক্ত যোগান কমে যায় আর চাহিদা বাড়ে, রোগভোগ বাড়ে বলে। নির্বাচনের বছর হলে আরও বেশি সবাই ভোট নিয়ে ব্যস্ত থাকে, তখন মানুষের কথা, রুগীর কথা, রক্তের কথা ভুলে যায়। সেজন্য আমরা প্রত্যেক বছর মে মাসে রক্তদান শিবির করি। নির্বাচনের বছরে বেশি করে করতে হয়। আর এবছর উৎসাহ বেশি। আমরা প্রথমে 100 জনের জন্য বলা হয়েছিল, তারপর 150 জন, এখন 200 জন, এখন 250 জন, এখনও চলছে। তো এটা মানুষ সিপিআইএমের ডাকে সাড়া দিচ্ছেন। নতুন সরকার ব্যস্ত হচ্ছে প্রতিদিন ঘোষণা নিয়ে। আর তোমাদের কাছে নতুন বলে নতুন, কিন্তু সিপিআইএমের কাছে এটা নতুন নয়। কারণ আমরা গত 14 থেকে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেখেছি। তার আগে মমতার অংশগ্রহণে বাজপেয়ী, আদবানি, বিজেপি, এনডিএ সরকার দেখেছি গত শতাব্দীর শেষ 99 থেকে। সুতরাং সিঁদুরে মেঘ দেখলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো আমরা তো জানতাম যে এই বিজেপি সরকার আসলে কি হবে। এখন অনেকে মনে করছে এইসব নতুন নতুন হচ্ছে, কিন্তু আমরা যখন বলেছিলাম তখন অনেকে বিশ্বাস করেনি বা ভাবতে পারেনি। কারণ তৃণমূল এত জুলুম করেছে, এত চুরি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, লুটতরাজ করেছে, ঘরবাড়ি দখল করেছে, ঘরছাড়া করেছে, জরিমানা করেছে। তাতে যারা আক্রান্ত মানুষ ছিল তারা তার থেকে মুক্তি চাইছিল। কিন্তু আজকে যেটা অবস্থা হয়েছে সেটা হচ্ছে জ্বলন্ত ফুটন্ত কড়াই থেকে আগুনে ঝাঁপ মেরেছে কেউ। তাহলে ফুটন্ত কড়াইয়ে তো সে জ্বালা সহ্য করছিল, সেটা অসহ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার জন্য সরাসরি আগুনে পড়েছে। আমরা এই জন্যই আগে থেকেই সাবধানতা অবলম্বন করেছিলাম, সতর্কতা অবলম্বন করেছিলাম, এবং আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠনকে বলেছিলাম যে একটা আপদ গেছে কিন্তু বিপদ বেড়েছে। সুতরাং সেই বিপদের মোকাবিলার জন্য 4 তারিখে যখন ভোটের রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখে যখন বুলডোজার নিয়ে নিউ মার্কেটে হাজির হয়েছে, 8 তারিখে আমরা বামপন্থীরা মিছিল করেছি। সাধারণত হয় না, লোকে বলে সবে ভোটে জিতলো, সবে সরকার এসছে, একটু দেখি তারপরে বুঝি, কিন্তু দেখার কিছু নেই। একটা যে সরকার এতদিন হয়ে গেল একটা ক্যাবিনেট তৈরি করতে পারছে না, কিন্তু সেই ক্যাবিনেটে আমারও সিদ্ধান্ত ঘোষণা করছে। মমতা ব্যানার্জি একদিন একটা কথা বলতেন, পরের দিন আরেকটা কথা বলতেন। আর বিজেপির সরকার এবেলা একটা কথা বলছে, ওবেলা আরেকটা কথা বলছে। একজন মন্ত্রী একটা কথা বলছেন, আরেকজন মন্ত্রী একটা কথা বলছেন। মন্ত্রী একটা কথা বলছে, রাজ্য সভাপতি একটা কথা বলছে, রাজ্য সভাপতি একটা কথা বলছে, কেন্দ্রের সরকার আরেকটা কথা বলছে। এবং এটা হয়ে গেছে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 24 ঘন্টা ওদেরকে দিল্লি এবং নাগপুরের দিকে তাকিয়ে থাকতে হবে। সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এটা রিমোট কন্ট্রোলে সরকার চলবে। ক্যাবিনেট ওখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে না বলে এত এমএলএ আছে, জিতেছে, কিন্তু 208 জনের মধ্যে কাকে ক্যাবিনেট করে বুঝতে পারছে না। তৃণমূলকে নেবে কি নেবে না সেটা নিয়েও 4 দিন 4টে কথা বলতে হচ্ছে, কারণ ওটা নিজস্ব কোনো কথা নেই। তো সিপিএমের নিজস্ব একটা রাজনীতি আছে। ভিত্তি কমেছে হয়তো, সমর্থন কমেছে হয়তো, কিন্তু বিশ্বাস তো অটল আছে। সেজন্য আমরা আন্দোলন সংগ্রামে আছি, সংগ্রামের মধ্যে আছি। সমাজকে পুনর্গঠন করা, রাজনীতির পুনর্নির্মাণ করা, সংগঠনকে পুনরুজ্জীবন করা, সবই একতালে চলবে। রক্তদান শিবির নিজেই একটা উদাহরণ। শিবির মানিত হচ্ছে ক্যাম্প, মানে অনেকেই। এবার সেটা একটা ধর্মের নামে হবে, জাতপাতের নামে হবে, ভাষার নামে হবে, গোষ্ঠীর নামে হবে। তাহলে রক্তদান শিবিরটা হচ্ছে রক্তের সম্পর্ক দিয়ে হবে, তাও না। আমরা বলি একেবারে নিজের যখন বংশের হয় বা একেবারে মায়ের পেটের ভাই হয় তখন বলি রক্তের সম্পর্ক, কিন্তু সেটা নয়। আসলে হচ্ছে যে তোমার যদি আদর্শ এক থাকে, লক্ষ্য এক থাকে, এবং বিশ্ব মানবতার তুমি অংশীদার হও, তাহলে সেখানে জাত পাত, ধর্ম, বর্ণ, প্রদেশ, লিঙ্গ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য স্থাপন করা যায়। তুমি দেখো তৃণমূল কিরকম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ ওদের সম্পর্ক ছিল ক্ষমতা নিয়ে বা টাকা নিয়ে, সেটা ভেঙে যায়। কিন্তু আদর্শ বোধ নিয়ে যদি সম্পর্ক থাকে সেটা আরও দৃঢ় হয়।
ভান্ডারের যে ফর্ম বেরিয়েছে সেই ফর্মে আমরা দেখতে পাচ্ছি একটা 12 পাতার উপর, যেটা দেখে মানুষ একেবারে সাধারণ গ্রামগঞ্জের মহিলারা তারা হতভম্ব হয়ে যাচ্ছে যে কীভাবে ফিল আপ করবে, এই যে মানুষকে টাকা দেওয়ার নামে এই যে দেখো, অন্নপূর্ণা হচ্ছে লক্ষ্মীর মা। তাহলে বিজেপি মনে করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরও নতুন কিছু এলো, তো সে তো পরের জেনারেশনের বদলে আগের জেনারেশনে চলে গেল। কিন্তু আমরা বুঝতে পারছি আসলে আমাদের দেশের অন্যের ভাণ্ডারে এখন টান পড়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জ্বালানির নেই, জ্বালানির জন্য দাম বাড়ছে শুধু নয়, ব্ল্যাক মার্কেট শুধু হচ্ছে তা নয়, অমিল হচ্ছে না। মোদি বলছেন এখন একটু জ্বালানি সাশ্রয় করো, খরচ কমাও, আর এখানে সরকার যা করেছিল একদম খাটাখাট টাকা আসবে। তো লোককে এরকম বলা যায়, যেমন 15 লক্ষ টাকা বলেছিল আসবে, সেটা এখনও আসেনি। তুই কি মনে করছো 12 পাতার বদলে 24 পাতার ফর্ম হলে 15 লক্ষ টাকা পাওয়া যেত? আসলে কালো টাকা যদি উদ্ধার না হয়, কালো যদি আসে না। আর এখানেও তৃণমূল যা লুটপাট করেছে, আমরা বলেছিলাম সেই লুটের সম্পত্তি উদ্ধার করে মানুষকে ফেরত দিতে হবে, সেটা হচ্ছে না। বরঞ্চ যারা লুটের সম্পত্তি করেছে তাদেরকে তৃণমূলকে বিজেপি নিজের দলে ভেড়ানোর চেষ্টা করছে। সেই বাংলো, সেই সম্পত্তি, সেই কালো টাকা যার মালিক তৃণমূল ছিল, তার ভাগটা বিজেপিকে দিয়ে সেটা লিগালাইজ করে নেবে। বা সেই রকমই বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, এগুলো চলবে। সাধারণ গরিব মানুষ, নিম্নবিত্তের মানুষ, তাদের উপর আক্রমণ হবে। এই সরকার নিম্নবিত্তের মানুষকে দেওয়ার জন্য আসেনি, লুটকে আরও বেশি বাড়ানোর জন্য এসছে। আদানির হাতে জঙ্গল দিয়ে দিচ্ছে, আর তোমাকে বলছে তোমাকে একটু কাঠ দেবো, তোমাকে একটু গাছ দেবো। কিন্তু আমরা মনে করি যে অন্নকূটের যখন উৎসব হয় তখন কিন্তু সেখানে কোনো বাদ বিচার হয় না, সবার জন্য দানসত্র খোলা থাকে, সবার জন্য অন্নদানের ব্যবস্থা থাকে। তাহলে যদি এটা ওরা যা করছে সেটা হচ্ছে সিলেক্টিভ, বাছাই করা। আর আমরা বলি যদি কোনো যা কিছু করতে হয় মানুষের কল্যাণে, তো সেটা হবে এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ, সবাইকে নিয়ে। তো বিজেপি কখনোই সবাইকে নিয়ে ভাবতে পারে না, করতে পারে না। তারা কাকে বাদ দেবে? এসসির নামে বাদ দেবে না, এসটির নামে বাদ দেবে না, মহিলার নামে বাদ দেবে না, গরিবের নামে বাদ দেবে না, হকার নামে বাদ দেবে না, মুসলমানের নামে বাদ দেবে, সেটা আলাদা ব্যাপার। বাদ তো দিতেই হবে এক একবার এক একজনের নামে। সুতরাং ঘুঁটে জলে গোবর হাসে বলে এরম হকারদের বাদ দিচ্ছে। সুতরাং রেল যাত্রীরা খুব সুখে থাকবে তা নয়, একে একে সবাই টার্ন আসবে। এই জন্য সবাইকে এক কাট্টায় আমরা প্রতিরোধ করব, মানুষের হক যাতে সে পায়। এবং এই যে ভাতাগুলো ছিল, ওরাও বলেছিল, আমরাও বলেছিলাম, এবং এটা তৃণমূলকে অপ্রমাণ করার জন্য আমাদের বলতে হবে সরকার পাল্টালেও মানুষ যা পাচ্ছিল সেটা পাবে, এবং সবাই পাবে, জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে। বলেছেন যে বিজেপিকে সরকারে আসতে দিন, অন্য অন্য রাজ্যে পেট্রোল ডিজেলের যে দাম আছে সেই দাম এখানে হবে, গ্যাসের দাম 450 টাকা হবে। কোনো কিছুই হচ্ছে না, চলছে বুলডোজার। বিভিন্ন রকম নির্দেশিকা তৈরি করছে, যেমন বিগত সরকার ছিল 2000 সালে 11 সালের পরে রং করেছিল, এরা বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করছে, স্থান পরিবর্তন করছে, বিভিন্ন রকম। আচ্ছা, অদ্ভুত কথা, শুভেন্দু বলেছিল বিরোধী দলের নেতা হিসেবে, আর এখন বলছে মুখ্যমন্ত্রী হিসেবে। তো অবস্থান পাল্টে গেছে না, তো কথাও পাল্টে যাবে। এতে তুমি ঘাবড়ে যাচ্ছ, এরপরে বলবে সকালে মুখ্যমন্ত্রী বলেছিল আর বিকেলে মুখ্যমন্ত্রী হলো, তার মধ্যে অন্তর দেখবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে এই ফর্ম ফিল আপ নিয়ে। বর্তমানে যারা সরকারে আছেন তারা বলেছিলেন যে সাংবাদিকদের 5000 টাকা করে দেবো আমরা ক্ষমতায় আসি। প্রশ্ন এখন একটাই উঠছে, যারা 3000-এর জন্য 12 পাতা ফর্ম ফিল আপ করাতে পারে, তাহলে 5000-এর জন্য কত পাতা ফর্ম ফিল আপ? কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। টাকা দেওয়ার ব্যাপার মানে কি, তোমাদের পোর্টালকেও বলবে। ভোটের সময় যেরকম বলে যে আমি তোমাকে টাকা দেবো, তুমি আমার গান গাও, তুমি আমার গুণগান করো, এগুলো হচ্ছে বসংবদ তৈরি করার জন্য। সাংবাদিকদের ফর্ম ফিল আপ করতে হয়নি। স্পিকার বলে দিয়েছে যারা অ্যাসেম্বলিতে কভার করে যে তুই যত্রতত্ত্ব ঘুরে বেড়াবে না, যখন তোমাকে ডাকা হবে তখন বলবে। এটা শুধু সাংবাদিকের উপরে গ্যাপ নয়, তাদের মন্ত্রীদের উপরে, তাদের বিরোধী দলের নেতাদের উপর, এমএলএদের উপরেও। কে কখন বলবে, অ্যাসেম্বলি চেম্বারের মধ্যে যেমন স্পিকার টাইম ঠিক করে দেয়, সব বলেছে বাইরেও প্রেস কর্নারে ঠিক করে দেবো কে কখন বলবে, কে বলতে পারবে, কে বলতে পারবে না। এটাকেই বলে সেন্সরশিপ, এটাকেই বলে অঘোষিত জরুরি অবস্থা, এটাকেই বলে গণতন্ত্র হরণ, এটাকে বলে বাক স্বাধীনতা রোধ, এটাকে বলে প্রেস ফ্রিডমকে নিচে নামিয়ে নিয়ে যাওয়া। এটা অনেক আগে যখন মমতা ব্যানার্জি এদের সঙ্গে ছিলেন, মোদীদের সঙ্গে ছিলেন, এনডিএতে ছিলেন, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, আমি তখন উত্তর পূর্ব রায়গঞ্জের এমপি ছিলাম, তখন এরকম ওরা বলেছিল, তখনও বিজয় কুমার মালহোত্রা, যে সবাইকে, বিজেপি বিরোধী দলের নেতা ছিল, যে সবাইকে বন্দে মাতরম গাইতে হবে। আমি উঠে বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো ওদের 77 না 78 জন এমপি ছিল, তাদের একজন যদি বন্দে মাতরম গিয়ে শোনায় আমি পদত্যাগ করবো এখানে। এবং তার 2 মিনিট সব চুপ, কেউ কোনো কথা বলেনি। তারপর আমি বলেছিলাম আমি গিয়ে শোনাবো, কিন্তু বলুক ওদের মধ্যে কে পদত্যাগ করবে, কেউ রাজি হয়নি।
সুতরাং এটা গাওয়া না গাওয়ার ব্যাপার নয়। যদি বন্দে মাতরম যদি ওরা রোজ গাইতো, ছোটোবেলা থেকে গাইতো, স্কুলে গাইতো, শাখায় গাইতো, তাহলে তো মুখস্থ গাইতে পারতো। কোনো বিজেপি নেতা গুগল খুলে বা মোবাইল না খুলে সে বলতে পারবে না, গান করতে পারবে না। ওরা আসলে যখন স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের গান, ত্যাগের গান ফাঁসির মঞ্চে গেয়ে ওঠার কথা ছিল, তখন গায়নি। এখন ওরা ডিউ স্লিপ পার করছে। দেশপ্রেম কখনোই কোনো জিনিস বাধ্যতামূলক হয় না। এই যে রক্তদান হচ্ছে, এটাকে বলে স্বেচ্ছায় রক্তদান। আর একটা হচ্ছে যখন রক্ত চোষা হয়, তখন হচ্ছে জোর করে রক্ত চোষা হয়। ঠিক আছে? রক্তদানের মধ্যে আর রক্তপানের মধ্যে তফাৎ আছে। যখন রক্ত পান করে তখন সেটা গাছবাড়ি করে, আর যখন রক্তদান করে তখন সেটা স্বেচ্ছায় করে। দেশপ্রেমটা হচ্ছে শৈক্ষিক এবং হৃদয়ের, এবং প্রেম মানেই হচ্ছে ভালোবাসার সম্পর্ক দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে। দেশের মানুষের বিরোধিতা করে আর কখনো দেশকে ভালোবাসা যায় না। গণতান্ত্রিক দেশের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সবারই মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি একমাত্র সাংবাদিক শফিকুল ইসলামকে ঈদের শুভেচ্ছা জানালেন বাংলার সাধারণ সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে। তুমি যদি গত 10 বছর ধরে শুভেন্দুর জয়গান করতে, তাহলে তোমাকে শুভেচ্ছা জানাতো। তার মানে তোরা বুঝিয়ে দিয়েছে যে আমার স্মরণে আসবে, আমি তাকে স্মরণ দেব, আর যে আমার স্মরণে আসবে না, আমি তাকে স্মরণ করব না। এটা মমতা ব্যানার্জিও তাই করেছিলেন, শুভেন্দু তাই করবে। শুভেন্দু পরে বিজেপিতে গেছে, আগে মমতা ব্যানার্জির গোয়ালে তৈরি হয়েছে। না, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো তিনি যেদিন ভোটে বিধানসভায় জিতেছিলেন, তিনি বলেছিলেন আমি হিন্দুদের ভোটে জিতেছি, আমাকে কোনো মুসলিম ভোট দেয়নি। সেই জন্যই কি তিনি মুসলিমদের, ও যদি একটু যেটা বলে বা যেটা পড়ে সেটা যদি মাথায় গ্রহণ করতো, তাহলে এমএলএ হয়ে বা মুখ্যমন্ত্রী যে শপথ নেয়, সেই শপথে লেখা থাকে সংবিধানের নামে শপথ নিয়ে যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবার জন্য কাজ করবে।